সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। তো আমরা পড়ছিলাম বল বল অধ্যায়ের আমরা মোটামুটি কয়েকটা ম্যাথ করেছি এবং আজকে আমরা শিখব পুলি এবং কপিকলের ম্যাথ বা পুলি এবং কপিকল সম্পর্কে ধারণা। তো পুলি আমরা একটু হেডিং দেই, পুলি ও কপিকল। পুলি এবং কপিকল, পুলি এবং কপিকল সিস্টেমে আমরা একটা সিস্টেম নেই, সেটা হচ্ছে এরকম একটা। এটা হচ্ছে পুলি, পুলির ভর এইখানে নগণ্য হিসাব করা হবে এবং পুলির মধ্যে যে ঘর্ষণ থাকবে এই ঘর্ষণটাকেও আমরা নগণ্য বলে হিসাব করব। তো সেই ক্ষেত্রে পুলির ঘর্ষণ বল কোনো কাজ করবে না। এখানে একটা বস্তু তুলে দিই, এখানে বস্তু একটা তুলে দিই। হ্যাঁ, এটা হচ্ছে m ভরের একটা বস্তু, এটা m2 ভরের একটা বস্তু। তো আমরা একটু দেখব যে এই বস্তুটা দুইটার উপর মানে কি কি বল কাজ করছে। আমরা যদি এইটার উপর হিসাব করি, এইটার ক্ষেত্রে নিচে এম যে ওজনে নিচের দিকে টানছে, অর্থাৎ নিচের দিকে বল কাজ করছে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। এটা হচ্ছে M1G এবং এই ক্ষেত্রে M2G কাজ করছে। হ্যাঁ, M2G কাজ করছে। তো আমরা বলতে পারি যে এই দুইটার উপর দুইটা ওজন বল কাজ করছে এবং এর এগেনস্টে এই M2G এর এগেনস্টে বল কোনটা কাজ করছে, এইটা উপরের দিকে, এইটা হচ্ছে আমাদের টি আমরা ধরতে পারি, অর্থাৎ এই যে সুতাটাতে ধরা হয়েছে এইটা হচ্ছে টি বল। টি টি ফোর্সে উপর দিকে ধরে আছে দেখে তো মানে ওইটা স্থির অবস্থায় আছে। এবং আমরা যদি এইখানে হিসাব করি, এইটা তো একটা দড়ি, হ্যাঁ এইটা তো একটা দড়ি, সেই ক্ষেত্রে এইটা এইটা নিচের দিকে টানছে, তার মানে এর উপরের দিকে একটা বল ক্রিয়া করছে, এর উপরের দিকেও টি টি ক্রিয়া করছে, টি বলই ক্রিয়া করছে। হ্যাঁ, এখানেও টি বল ক্রিয়া করছে। তো আমরা একটু হিসাব করি যে বস্তুটার ক্ষেত্রে যদি বস্তুটা এইদিকে গতিশীল হয়, বস্তুটা যদি এইদিকে গতিশীল হয়, তাহলে আমরা লিখতে পারি যে M1G মানে M1G বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ, কারণ এইটা নিচের দিকে, এটা উপরের দিকে বল ক্রিয়া করছে। হ্যাঁ, এটা বল নিচের দিকে, এটা উপরের দিকে ক্রিয়া করছে, সেজন্য আমরা ধরতে পারি যে এই বলটা বেশি, এই বলটা বেশি, বেশিটার মধ্যে থেকে ছোটটা বাদ, ছোটটা বাদ। এইটা হচ্ছে আমরা বলতে পারি এইটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল কোন দিকে? লব্ধি বল নিচের দিকে। তো নিচের দিকে যেহেতু এইটা নিচের দিকে একটা ফোর্স আছে, অর্থাৎ এর মধ্যে একটা ত্বরণ আছে, আমরা বলতে পারি তাহলে যে এটা হচ্ছে M1A, এটা বলতে পারি এটার একটা ত্বরণ আছে। তো আর একটা ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটা তো উপর দিকে উঠছে না, এটা উপর দিকে উঠছে না, এটা উপরের দিকে উঠছে। উপরের দিকে ওঠার ফলে, এই উপরের দিকে ওঠার ফলে এইটা ছোট, এইটা যেহেতু ছোট তাই তো উপর দিকে উঠছে। এটা যদি ছোট হয়, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি, এবং এইটা যদি ছোট হয় তার মানে টি বড়, টি থেকে আমরা M2G বাদ দেই, এটাও তো লব্ধি, বাদ দিলে আমরা কি পাবো? এটা তো উপরের দিকে উঠছে, উপরের দিকে একটা ত্বরণ আছে, যেহেতু আমরা যে পড়ছিলাম যে ত্বরণ থাকলে F = ma হয়, এটা হচ্ছে লব্ধি বল, এই জায়গায় তো আমরা লব্ধি বল নিয়েছি। হ্যাঁ, লব্ধি বল নিয়ে এটা হচ্ছে M2A
এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। তো এই 2 নং সমীকরণ, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এই দুইটা সমীকরণ দেখলে কি করতে মনে ইচ্ছা করছে, এই দুইটা সমীকরণ দেখলে মনে হচ্ছে যে এটা দুইটা যোগ করে দিই। যোগ করে দিলে কি হবে, এটা দুইটা যদি যোগ করে দিই, এই মাইনাসটি এই প্লাসটি কাটা, তাহলে এইটা প্লাস m1g প্লাস না মাইনাস m2g ইকুয়াল m1a প্লাস m2a বলতে পারি এটা। তো আমরা এই জায়গা থেকে a কমন নেই, m1g মাইনাস m2g, a কমন নিয়ে m1 প্লাস m2 বলতে পারি। তো এই ক্ষেত্রে a যদি নেই, এই বস্তুটার মানে কত ত্বরণ হবে, কত ত্বরণে নিচের দিকে নামবে, সেই সূত্রটাই এইটা। দেখো m1 মাইনাস m2, এই জায়গায় যদি আমরা g কমন নেই, g, এবার হচ্ছে m1 প্লাস m2, এইটাই হচ্ছে এই বস্তুর নিচের দিকে নামার ত্বরণ। তো আমরা এই ক্ষেত্রে সাধারণভাবে একটু চিন্তা করি, সাধারণভাবে যদি চিন্তা করি, জি তো ধ্রুবক, এই ক্ষেত্রে এর কোনো দুইটার ক্ষেত্রে কোনো অবদান নাই। হ্যাঁ, যদি এটা যদি নিচের দিকে নামে, তার মানে এম বেশি, ভরটা বেশি, ভর বেশি থাকার কারণে তার ত্বরণ বেশি, ভর বেশি থাকার কারণে এই দিকে নামবে, এই দিকে উঠবে। তো আমরা যদি m1 যদি বড় হয়, m2 যদি ছোট হয়, তাইলে এটা যদি উপর দিকে হয়, এটা যদি নিচ দিকে নামে, অর্থাৎ আমরা দেখছি না যে উপরের দিকে উঠছে, এটা m2 উপর দিকে উঠছে, m1 নিচের দিকে নামছে। এই জায়গায় m1টা বেশি, m2 টা কম। আমরা বলতে পারি না যে m1 মাইনাস m2, m1 মাইনাস m2 এটা আমরা লব্ধি নিছি মোটামুটি, হ্যাঁ, নিয়ে তার সাথে জি গুণ করে দিছি, মানে এইটা হচ্ছে নিচের দিকে। এবং এই ক্ষেত্রে এই বস্তু আর এই বস্তু মোটামুটি একই, যেহেতু একই এটা একইটি অর্থাৎ একই সুতা দ্বারা আবদ্ধ, তো আমরা বলতে পারি যে এই দুইটা বস্তু মোটামুটি এক, অর্থাৎ এইটা আর এইটা হচ্ছে m1 প্লাস m2, এই দুইটা বস্তু মিলে একটা বস্তু হয়ে গেছে এই সুতা দ্বারা আবদ্ধ হওয়ার কারণে। তো আমরা তো আগে শিখছিলাম যে f f হবে মানে a হবে f ইকুয়ালস টু m a কি হবে, মোট ফোর্স, মানে এটা লব্ধি ফোর্স হবে, f ডিভাইডেড m। এই জায়গায় ঠিক মোটামুটি এই কাজটাই করছে, খালি এই জায়গায় শুধু লব্ধি নিচে। তার মানে আমরা বলতে পারি যে আমরা যে আগে ম্যাথগুলো করছি, সেই ম্যাথের সাথে এই ম্যাথের সংযুক্ত আছে, করা হয়। হ্যাঁ, তো আমরা এটা তো বোঝা গেল। তো আমরা এর কিছু ম্যাথ করব। তো আমরা একটা ম্যাথ নিয়েছি, তো এই ম্যাথটা করব। এই ম্যাথটা বলছে এটা একটা পুলি সিস্টেম দিছে, পুলি সিস্টেমের ভেতর থেকে বস্তুটার ত্বরণ বের করো, অর্থাৎ এই বস্তুটা কত বেগে নিচের দিকে নামবে বা কত বেগে উপর দিকে উঠবে। হ্যাঁ, আমরা তো সাধারণভাবে বলতে পারি, আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখেছি, সেই সূত্রের মাধ্যমে করব। তো আমরা বলতে পারি যে এইটা হচ্ছে 100 কেজি, এটা খুবই মানে সাধারণ একটা ম্যাথ। এইটা হচ্ছে 100 কেজি, এটা হচ্ছে 50 কেজি। তো সাধারণ সেন্সে বোঝা যাচ্ছে যে এইটা নিচের দিকে নামবে, এটা উপর দিকে উঠবে, যেহেতু ত্বরণ মানে জি সেম। তো আমরা সূত্রটা লিখি।
সূত্রটা ছিল এরকম যে a ইকুয়ালস টু m1 মাইনাস m2 m1 প্লাস m2 এই জায়গায় ইন্টু জি। হ্যাঁ, সূত্রটা ছিল এরকম। বস্তুর ত্বরণ যদি আমরা নির্ণয় করতে চাই, তো বস্তুর এটা ছিল হচ্ছে ত্বরণ, অর্থাৎ এটা নিচের দিকে নামবে। তো আমরা m1 দেখাই, m1 হচ্ছে 100 মাইনাস m2 কত, m2 হচ্ছে 50 এবং m1 প্লাস m2 400, এই জায়গায় 9.8। এই জায়গা থেকে যেটা বের হবে, সেটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা যেটা বের হবে, যে ত্বরণটা বের হবে, সেই ত্বরণে এইটা নিচের দিকে নামবে আর এইটা উপরের দিকে উঠবে। একই সাথে এইটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে। হ্যাঁ, এটা খুবই সাধারণ একটা ম্যাথ। এরপরে আমরা দেখব হচ্ছে কপি কলের কনসেপ্টটা। আচ্ছা, বলছে কি যে একটা কপি কল দেওয়া আছে, এই কপি কলের ভিতরে m1 দেওয়া আছে, m2 দেওয়া আছে, দুইটা ভর ঝুলানো আছে এবং বলছে যে m1 ভর 2 মিটার নিচে নেমেছে এবং m2 ভর 2 মিটার উপরে উঠেছে। তখন বস্তুর বেগ কত যখন সে 2 মিটার নেমেছে? অর্থাৎ দেখো, এটা কপি কল নেওয়া হলো, বস্তুটা এইখানে ছিল, এই বস্তুটা এই জায়গায় এসছে এবং এই বস্তুটা এতটুকু উপরে উঠছে। এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। হ্যাঁ, এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। এবার বলছে যে বস্তুটা তো এই দিকে নামছে না, নামার ফলে 2 মিটার নামছে এবং 2 মিটার উঠছে। তো নামার সময় কি, নামার সময় একটা ত্বরণ হয়েছে না, সেই ত্বরণটা আমরা বের করব। তো আমরা ত্বরণের যে সূত্রটা শিখছি, সেই সূত্র অনুযায়ী করি। সেই সূত্র হচ্ছে a ইকুয়ালস টু m1 প্লাস m2 মোট ভর এবং m1 এই জায়গায় m1 বড়, m1 মাইনাস m2 ইন্টু জি। m1 কত? m1 হচ্ছে 90 মাইনাস 40 ডিভাইড 90 প্লাস 40 9.8। এখানে ত্বরণ আসে দেখি 90 50 9.8 ইন্টু 40 আসে হচ্ছে 3.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এইবার ঠিক যে আমরা গতিতে পড়ছি, গতির ম্যাথের মতোই এই অঙ্ক। তো আমরা এই ম্যাথের সেকেন্ড পার্টটা করব। সেকেন্ড পার্টটা হচ্ছে, বলছে যে 2 মিটারে ত্বরণ কত, 2 মিটারে বেগ কত। হ্যাঁ, 2 মিটারে বেগ কত? তো আমরা ত্বরণ বের করছি, ত্বরণ আছে আমাদের কাছে, ইউ আছে আমাদের কাছে, ইউ ইউ প্লাস এ আছে আমাদের কাছে। কি কি আছে দেখো, ভি দরকার, ইউ আছে, ইউ 0 মিটার পার সেকেন্ড। এবার আছে এ আছে 3.76 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এস আছে আমাদের কাছে 2 মিটার। এবার এই চারটা আছে কোনটার ভিতর? এই চারটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র যদি আমরা বসাই, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এবার ভি স্কোয়ার ইকুয়াল টু 0 উপর স্কোয়ার প্লাস 2 গুণন 3.6 এবং 2, এস হচ্ছে 2 মিটার
এবার যদি আমরা দেখি 3.7612 রুট অ্যান্সার 3.87 ভি বাড়ায় হচ্ছে 3.87 মিটার পার সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড। তো আমরা বলতে পারি এই 2 মিটার নামার পর এইখানে বস্তুটার বেগ হবে 3.87 মিটার পার সেকেন্ড এবং ঠিক উপরে যে বস্তুটা আছে এই বস্তুটার ঠিক একই বেগ হবে, কারণ তারা কি একই সুতা দ্বারা বাঁধা আছে। তো একই সুতা যেখানে দেখবা সেখানে এর যা অবস্থা হবে এরও ঠিক সেম অবস্থায় হবে। তো এই ছিল ম্যাথ। আর আমরা এরপরেই শিখবো কপিকলের ম্যাথটা একটু দেখব। ঠিক আছে, তো আমরা এখন শিখবো কপিকল দেখতে কিরকম। কপিকলটা ঠিক এরকম। এটা যদি একটা তল হয়, এই জায়গায় একটা পুলি রাখা থাকবে, এখানে একটা বস্তু থাকবে, এটা M1 এর বস্তু, M2 ভরের বস্তু। এইখানে দেখো, এইখানে M1 এর উপরে কি কি বল কাজ করছে। তো আমরা এটা বলার আগে বলে নেই যে কপিকলের যে মানে পুলিটা থাকে, এই পুলিটার যে ঘর্ষণ বল সেটাও খুব নগণ্য এবং এই ক্ষেত্রে এই জায়গায় ভরও নগণ্য এবং এই ক্ষেত্রে যে এটা থাকে তলটা থাকে সেইখানেও ঘর্ষণটা খুবই নগণ্য, সেটা না ধরলেও হবে। তো আমরা এখন দেখব যে M1 ভরের একটা বস্তু, এই M1 ভরের একটা বস্তুর উপর কি কি বল ক্রিয়া করছে। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো এই বস্তুটার উপরে বল একটা কাজ করছে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল বা ওজন, সেইটা হচ্ছে M1G কাজ করছে। তো M1G কাজ করলে সেটা নিচের দিকে যাবে, অর্থাৎ সেটা নিচের দিকে একটা ত্বরণের সৃষ্টি করবে। কিন্তু এইটা আছে স্থির, অর্থাৎ এইখানে আরো একটা বল আছে যেটার কারণে একটা বল আর একটা বল দ্বারা ক্যান্সেল আউট হচ্ছে। তো এইখানে একটা টি বল আছে, টি উপরের দিকে বল আছে, এইটা হচ্ছে M বল, M1G বল নিচের দিকে কাজ করছে, এইটা হচ্ছে টি বল কাজ করছে। যেহেতু এইটা হচ্ছে একই একই মানে একই সুতা, সেহেতু এইখানে একটা বল কাজ করছে, এটা যদি নিচের দিকে কাজ করে, এইখানে এই বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করছে। এই বস্তুর ক্ষেত্রে নিচের দিকে কাজ করছে M2G, নিচের দিকে কাজ করছে এবং এখানে একটা আর বল কাজ করছে। আমরা এইটা নিয়ে আর কথা বলবো না, কারণ এটা হচ্ছে ঘর্ষণহীন একটা তল, তো এটা দ্বারা ক্যান্সেল আউট। এইটার কোনো নিচের দিকে কোনো বল নাই, তো যেহেতু স্থির আছে, তো এটা সমান, অর্থাৎ এইটার কোনো নাই, মানে এটার কোনো লব্ধি জিরো। তো এইদিকে টি বল কাজ করছে, টি এইদিকে একে টানছে, এটা বস্তু এইদিকে। তো আমরা কি কি লিখতে পারি, এইখানে যদি বস্তুটা এইদিকে গতিশীল হয়, তো M1G অবশ্যই বড় হবে, বড় হওয়ার কারণেই তো নিচের দিকে যাচ্ছে, এবং মাইনাস টি বলের কারণে, এবং এইখানে হবে সামেশন অফ M1A, এটা হচ্ছে লব্ধি বল, এটা হচ্ছে তার
ত্বরণ থাকার কারণে এম এ নিচের দিকে টানছে। ওকে, এবার হচ্ছে টি, এইদিকে কোনো বল ক্রিয়া করছে, এইদিকে কোনো বল ক্রিয়া করছে না, কারণ ঘর্ষণহীন যদি ঘর্ষণ থাকতো তখনই এই জায়গায় একটা ছোট্ট একটা বল কাজ করতো, কিন্তু এইটা হচ্ছে নগণ্য ঘর্ষণ, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ নাই। সেই জন্য আমরা বলতে পারি যে এটা যদি টি হয় টি মাইনাস জিরো, অর্থাৎ এইদিকে কোনো বল কাজ করছে না। টি যে বলে টানবে অর্থাৎ লব্ধি বল টি ইকুয়াল টু এম টু এ। এইখানে আমরা যদি দুইটা যোগ করে দেই তো আমরা কি দেখি, এইটি আর এইটি কাটা, m1g equals to m1 plus m1 plus m2 into a, বলতে পারি a equals to হবে m1g divided m1 plus m2। এইটা হচ্ছে কপি কলের ক্ষেত্রে। হ্যাঁ, কপি কলের ক্ষেত্রে। তো আমরা এটা হচ্ছে টাইপ 1 দেই, টাইপ 1, এবং টাইপ 2 এর ক্ষেত্রে কি করব, টাইপ 2 এর ক্ষেত্রে আমরা দেখি যদি সুতা, এই জায়গায় তো সুতা একটা, এইখানে আমরা সুতা দিব দুইটা, অর্থাৎ এটা যদি একটা তল হয়, এইখানে একটা এইখানে একটা, এই জায়গায় একটা বস্তু থাকবে, এরকম অঙ্ক অবশ্যই আছে, এই দিকে একটা, এই দিকে একটা, এইখানে m1 m2 m3। তো এইখানে কি কি আছে আমরা দেখি, এইখানে দেখা যাক এর উপরে বল কয়টা কাজ করছে। সুতা যেহেতু এই সাইডে m1g কাজ করছে, এটা m3g কাজ করছে, এবং এই সাইডে m2g কাজ করছে, অর্থাৎ আর যদি প্রতিক্রিয়া বল হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বল হয়, এইটা আর এইটা কাটা। সো এর উপরে বল আছে আরেকটা, এইদিকে টানছে। তো এইদিকে কি টানছে, এইদিকে হচ্ছে টানছে T1 বলে উপর দিকে টানছে, কারণ সুতা দুইটা। এই সাইডে T2 বলে উপর দিকে টানছে, এইদিকে T2 বলে উপর দিকে নিচের দিকে টানছে, অর্থাৎ নিচের দিকে যাচ্ছে, এই সাইডেও নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে T2 বলে এই দিকে টানছে, এটা T1 বলে এই দিকে টানছে। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে কি কি সমীকরণ লিখতে পারি, এই ক্ষেত্রে যদি বস্তুটা এইদিকে আমরা ধরে নিব, যদি মাইনাস আসে, যদি ফলাফল যদি মাইনাস আসে, তখন আমরা যদি যেটা ধরে নিছি সেটা যদি পজিটিভ আসে তো আমাদের মনে করব যে ধরা ঠিক আছে, এবং যদি নেগেটিভ আসে তো আমরা বলবো, মনে করব যে যেদিকে ধরছি বস্তু সেদিকে গতিশীল নয়, তার বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে গতিশীল। তো আমরা ধরে নেই m3g বড়, m3g মাইনাস T1 ইকুয়াল হচ্ছে m3a। এটা লেখা যায়, এটা হচ্ছে 1, এবং m এইটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে এদিকে যাচ্ছে, T1 এদিকে টানছে, T2 এদিকে টানছে, কিন্তু এর মানটা কম, তাইলে T2 কম, এই জায়গায় T2 m2a, এইটাকে আমরা 2 নং সমীকরণ দেই। এবং এই ক্ষেত্রে m1 বস্তুর ক্ষেত্রে বস্তুটা দেখো, m1 এর ক্ষেত্রে m2 নিচের দিকে টানছে, কিন্তু T2 বেশি, সেই জন্য এই দিকে গতিশীল হচ্ছে, বস্তুটা এইদিকে গতিশীল হচ্ছে, তাহলে T2 বড় মাইনাস m1g ছোট ইকুয়ালস টু m1a। 3 নাম্বার সমীকরণ।
এই তিনটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কি পাওয়া যায়? এইটি এইটি কাটা, এইটি কাটা, দেখো, এবং m3 মাইনাস m1 ইকুয়াল m1 ইন্টু জি, এই জায়গায় এ যদি নেই m1 প্লাস m2 প্লাস m3, হ্যাঁ, m2 m3, এইবার এ যদি নেই তাহলে হচ্ছে m3 মাইনাস m1, হ্যাঁ, এইবার হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3, এটা লেখা যায় ইন্টু জি। তো এইটা কমন সেন্স দিয়েই বোঝা যায় যে যদি এটা বেশি হয়, এই ক্ষেত্রে তো আর নিচের দিকে কোনো বল কাজ করছে না, তাই না? m1 যদি বেশি হয় তার মানে m1 মাইনাস m2 যদি দেই তাইলে আমার হচ্ছে লব্ধি বলটা বাড়াবে, জি দিয়ে গুণন দিলেই তো আমাদের লব্ধি বলটা বাড়াবে। তাহলে m3 মাইনাস m1 দিলে, m3 মাইনাস m1 দিলে আমাদের যে ভরটা, সেই ভরটা বের হবে, এবং জি দিয়ে গুণ দিলে সেই অভিকর্ষ যে বল, অর্থাৎ অভিকর্ষ ওজন, যে ওজন বল যে নিচের দিকে কাজ করছে সেইটা পেয়ে যাব। অর্থাৎ এইটা আমরা পাবো এম নাকি এফ, এফ পাবো, এবং m1 m2 m3 অর্থাৎ সবগুলো m1 m2 m3 সবগুলো বল নিব, তাইলে আমরা পাবো এম। এই জায়গা থেকে এফ ইকুয়ালস টু এম এ লেখা যায় না? এই সূত্র থেকে এই সূত্রের প্রতিবার বোঝা গেল। তো আমরা যদি এই সমীকরণটা লেখা শিখি তাইলেই কপি করে সবগুলা ম্যাথ করা সম্ভব, এবং কমন সেন্স দিয়েও করা যায়। মানে এই ক্ষেত্রে 9-10 এর ম্যাথ গুলা দেখলে মোটামুটি বোঝা যায়, কিন্তু এই সূত্রগুলা দিয়ে করলে কখনোই ভুল হবে না, এবং খুব সুন্দরভাবে অ্যান্সারটা বের হবে। হ্যাঁ, এই ছিল আমার এই সূত্রের যে বিষয়টা সেটা। তো সবাইকে ধন্যবাদ আমার এটা দেখার জন্য। তো এরপরে হয়তো আমরা কিছু ম্যাথ করব।